তো রিসার্চ প্রজেক্ট রাইটিং এর একটা বড় পার্ট হচ্ছে আসলে আমি কি ধরনের এক্সপেরিমেন্ট করব এবং সেই এক্সপেরিমেন্টের যে মেথোডোলজিটা হবে সেটা কিভাবে আমাকে ফান্ডিং এজেন্সির কাছে এটা যে একটা ফিজিবল রিসার্চ মেথড হতে যাচ্ছে এবং এই মেথডটা ফলো করলে যে আমি সত্যি সিগনিফিকেন্ট একটা আউটকাম পাবো, তো সেটা তাদের কাছে আসলে বেশ পার্সুয়েবল আকারে প্রেজেন্ট করতে হবে। তো সেটার নানাবিধ দিক নিয়ে আলোচনা করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর আরাফাত রহমানকে। তিনি বর্তমানে অরিগন স্টেট ইউনিভার্সিটিতে আছেন পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে। সো ডক্টর আরাফাত রহমান উনি কথা বলবেন এক্সপেরিমেন্টাল ডিজাইন নিয়ে। থ্যাংক ইউ ডক্টর মাহবুবুর রশিদ। আমার কথা কি শোনা যাচ্ছে? গ্রেট, থ্যাঙ্কস। স্লাইডটা আগে শেয়ার করি। ডক্টর সারবিনা ইলিয়াসের প্রেজেন্টেশনটা অত্যন্ত চমৎকার ছিল এবং তিনি আর কি আহ, খুব সুন্দর করে সামারি দিয়েছেন যে কিভাবে আসলে একটা গ্র্যান্ট লিখতে হয় এবং গ্র্যান্টের মেজর পার্টগুলো কি, এবং একটা গ্র্যান্ট লিখতে গিয়ে কি কি ধরনের বিষয় আসলে মাথায় রাখা উচিত। আমি সেটার একটা ছোট্ট একটা পার্ট নিয়ে কথা বলবো, যেটা অনেক ক্ষেত্রে আমরা যারা গ্রাজুয়েট স্টুডেন্ট থাকি বা আমরা যারা আর্লি ক্যারিয়ার সায়েন্টিস্ট হিসেবে জার্নি শুরু করি, আহ, অনেক ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্ট ডিজাইনের পার্টটুকু এটাকে আসলে ওভারলুক করে ফেলি। তো ওয়েলকাম এভরিওয়ান, আমি আরাফাত রহমান, আমি ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে আছি পোস্টডক হিসেবে। মুভিং ফরওয়ার্ড, আমরা যখন গ্র্যান্ট লিখতে বসি আমরা আসলে কি চাই? ডেফিনেটলি আমাদের মাথায় একটা চমৎকার আইডিয়া আছে এবং আমরা কিছু খুবই কুল এক্সপেরিমেন্ট করতে চাই, এবং আমরা সেই এক্সপেরিমেন্টের রেজাল্টটা দেখা যায় যে কোথাও কোনো একটা ভালো একটা জার্নালে পাবলিকেশন করার একটা স্বপ্ন থাকে। আহ, এবং অবভিয়াসলি এটার জন্য আমরা এই ফান্ড চাওয়ার জন্য আমরা হয়তো একটা গ্র্যান্ট লিখছি কোনো ফান্ডিং এজেন্সির কাছে, অথবা আমরা একটা প্রপোজাল লিখছি আমাদের পিএইচডি কমিটির কাছে বা আমাদের ডিপার্টমেন্টের কাছে, যে আমি এই বিষয় নিয়ে আমার পিএইচডিটা পার্সু করব বা মাস্টার্স থিসিসটা হয়তো আমি এই বিষয় নিয়ে পার্সু করব। সো এই প্রপোজাল লেখা বা আমার প্রজেক্টের আপডেট দেওয়া বা গ্র্যান্ট লেখা, এগুলোর ফরম্যাটটা অনেক ক্ষেত্রেই সিমিলার হয়ে থাকে। তো বিশেষ করে বাংলাদেশে আমরা যখন আহ, আমাদের জার্নিটা শুরু করি, আমরা দেখা যায় যে আমরা এক্সপেরিমেন্ট নিয়ে খুবই এক্সাইটেড থাকি এবং আমরা কুল টেকনিক ব্যবহার করতে চাই, এবং আমাদের ফোকাসটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে টেকনিক ওরিয়েন্টেড হয়ে যায়। এটা বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের অনেক ক্ষেত্রে ড্রিম থাকে, ঠিক আছে আমি আমার প্রজেক্টে আমি সিকোয়েন্সিং করব, বা আমি হয়তো কিউপিসিআর করব, বা আমি হয়তো আহ, এই নভেল সিঙ্গেল সেল আরএনএ আছে, আমি এটাকে আমার এক্সপেরিমেন্টে নিয়ে আসবো, এটা বাংলাদেশে কেউ করে নাই এর আগে। এই ধরনের একটা অ্যাটিটিউড অনেক ক্ষেত্রে আমাদের তৈরি হয়, যে আমরা ফোকাস করি যে যদি আমি একটা কুল টেকনিক আমার ল্যাবে করতে পারি বা আমি কোনো একটা জায়গা থেকে শিখতে পারি, সেটাতে একটা সুবিধা যে ডেফিনেটলি আমি আমার সিভিতে দিতে পারবো যে আমি টেকনিকটা পারি, আমার এখানে এক্সপার্টিস আছে, পাশাপাশি আমি একটা নতুন টেকনিক শিখলাম। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যেটা ওভারলুক করে যাই এই এক্সপেরিমেন্টটা করার জন্য বা আমার প্রজেক্টটা সেট করার জন্য, যে আমি যেই প্রশ্নটা করছি, আমার যে রিসার্চ প্রশ্নটা করছি, সেটা আসলে কি, এবং এটা এই রিসার্চ কোশ্চেনটা করার জন্য আমি ঠিক কোন হাইপোথিসিসটা ফর্ম করছি, এবং এই হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি টেস্টেবল কিনা। যদি টেস্ট করা পসিবল হয়, তখনই কেবল আসলে আমরা এটার জন্য ঠিক কোন এক্সপেরিমেন্টটা দরকার, সেই এক্সপেরিমেন্টের কথাটা কিন্তু এখানে আসবে। এবং সেই এক্সপেরিমেন্টটা যদি আমার একটা ভালো হাইপোথিসিস হয়, এক্সপেরিমেন্টটা যে খুব কুল বা একটা খুবই অ্যাডভান্সড টেকনিক দিয়ে ওটার ডেটাটা আসতে হবে বা ওটার রেজাল্টটা আসতে হবে এমন কিন্তু না। অনেক বেসিক টেকনিক দিয়ে অনেক সিম্পল এক্সপেরিমেন্ট ডিজাইন দিয়েও আমরা কিন্তু একটা চমৎকার হাইপোথিসিস টেস্ট করতে পারি। তো আমাদের প্রথমে আর কি এই মাইন্ড শিফটটা একটু চেঞ্জ করার প্রয়োজন, যে আমরা যাতে হচ্ছে আহ, ঘোড়ার আগে ঘোড়ার গাড়িটা সেট না করি। তো আমি যাতে আমাদের লিটারেচারটা ঠিক মতো রিভিউ করি, আমি যাতে ঠিক কি প্রশ্নটা
অ্যাস করতে চাচ্ছি লিটারেচার থেকে, লিটারেচার কোথায় গ্যাপ আছে সেটা আগে বের করে নিয়ে আসি। তারপর আমি কোন হাইপোথিসিসটা টেস্ট করব সেটা নিয়ে আসি। তারপর হচ্ছে আমরা চিন্তা করি যে এই হাইপোথিসিসটা টেস্ট করার জন্য ঠিক কি কি ধরনের এক্সপেরিমেন্ট করা দরকার। তো এটা হচ্ছে আমাদের স্টার্টিং পার্ট। দ্বিতীয় একটা বিষয় হলো যে আমরা আহ, অনেক ক্ষেত্রে এখন বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সে একটা সময় ছিল যখন ড্রাই ল্যাব ওয়েট ল্যাব একটা বিশাল পার্থক্য ছিল। কিন্তু এখন যত সময় যাচ্ছে তত আমরা দেখছি যে সিকোয়েন্সিং বা বিভিন্ন টেকনিক এগুলোর রিলেটিভলি চিপার হচ্ছে। বিভিন্ন ডিএনএ এক্সট্রাকশন আরএনএ এক্সট্রাকশন সহ বিভিন্ন ধরনের মলিকুলার বায়োলজি কিট অনেক সহজলভ্য হচ্ছে। এই এক্সপেরিমেন্ট গুলো করা যেহেতু কিট বেসড, অনেক ক্ষেত্রেই আগের চাইতে অনেক ইজি হয়ে যাচ্ছে। এবং যেহেতু প্রচুর ডেটা জেনারেশন করা লাগছে সেহেতু কিন্তু অনেক ক্ষেত্রেই যারা এই ডেটাটা জেনারেট করছেন তারা নিজেরাই এই ডেটাটা অ্যানালাইসিস করেন। তো যখন আমি হয়তো নিজের ডেটাটা আমি নিজে অ্যানালাইসিস করছি, হয়তো এখানে আমার সিকোয়েন্সিং করতে হবে এমন না, কিন্তু আমার প্রচুর ডেটা আছে যেখানে হয়তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে। একটা বিষয় আর কি মাথায় রাখতে হবে যে আমি যে ডেটাটা প্রডিউস করছি, আমার স্যাম্পল যদি খারাপ থাকে, আমার টেকনিকটা যদি খারাপ থাকে, কিংবা আমি কোনো একটা এক্সপেরিমেন্টাল ডিজাইনে একটা ভুল থাকে, তাহলে আমার যেই ডেটাটা তৈরি হবে সেটা হয়তো খুব ভালো কোয়ালিটির ডেটা হবে, নট নেসেসারি। এবং আপনার আপনি যতই কুল টেকনিক ব্যবহার করেন বা আপনি যতই অ্যাডভান্সড লেটস সে বায়োইনফরমেটিক্স পাইপলাইন বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করেন, আপনার ডেটা যদি ইটসেলফ খারাপ হয়, আপনার স্যাম্পল যদি খারাপ হয়, তাহলে কিন্তু আসলে ওই জিনিসটা দিয়ে আসলে কোনো লাভ নাই। তো এটা একটা বিগ কনসার্ন যে আমাদের ফান্ডামেন্টাল যেটা, যে আমার স্যাম্পলের কোয়ালিটি এটা ফ্রেশ কিনা, বা এটা উপযুক্ত কন্ডিশনে স্যাম্পলটা আছে কিনা, আমি স্যাম্পলটা ঠিক মতো স্যাম্পলিং করেছি কিনা, স্যাম্পলটা র্যান্ডমলি স্যাম্পল করেছি কিনা, আহ, আমি ঠিক মতো কন্ট্রোলগুলো এখানে যেটা রাখার কথা আমার ফিল্ড অনুযায়ী সেটা আমি রেখেছি কিনা। এটা যদি হচ্ছে ঠিক মতো না করা হয় তাহলে যেই ডেটা তৈরি হবে এটা ট্র্যাশ, এবং হচ্ছে আমাদের ইন জেনারেল সায়েন্সে যেটা বলা হয় ট্র্যাশ ইন ইজ ইকুয়াল টু ট্র্যাশ আউট। তো আমরা সেটা করতে চাই কিনা, আসলে দেখা যাবে যে আমরা হয়তো একটা অনেক টাকা খরচ করে কাজ করলাম, রেজাল্ট আসলো কিন্তু কোথাও সেটা পাবলিশ করতে পারছি না। তো সেটা আসলে একটা অপচয় হবে সময়ের এবং হচ্ছে ফান্ডিং এজেন্সির টাকার। ফাইনালি যখন হচ্ছে আমরা ডেটা অ্যানালাইসিসের কথা বলি, বিশেষ করে এখন যে ট্রেন্ডটা দেখা যায় যে এই ডেটা অ্যানালাইসিসটা কি রিপ্রোডিউসিবল কিনা। ধরা যাক আমার যে ডেটাগুলো তৈরি হচ্ছে সেটা বিভিন্ন আর্কাইভে, বায়োইনফরমেটিক্সের ক্ষেত্রে সিকোয়েন্সিং আর্কাইভ, কিংবা যে আমি স্ট্যাটিস্টিক্যাল যে ডেটাগুলো দিচ্ছি এখানকার র ডেটাগুলো আমি শেয়ার করছি কিনা, এবং আমি যেই লেটস স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পাইপলাইন ব্যবহার করছি সেই পাইপলাইনটা একইভাবে যদি কোনো আরেকজন সায়েন্টিস্ট যদি সেটা করেন, তিনি একই সাথে আমি যে রেজাল্টটা দিচ্ছি সেই রেজাল্টটা রিপ্রোডিউস করতে পারছেন কিনা। এটা খুবই একটা বড় বিষয় আসলে মাথায় রাখার জন্য। তো মুভিং ফরওয়ার্ড, যে আমাদের এই স্লাইডের মূল টার্গেট হচ্ছে আমরা যাতে এই জিনিসটা বুঝি যে আমাদের হাইপোথিসিসটা আসলে কি, ওটা আগে আসবে। হাইপোথিসিস টেস্ট করার জন্য আমরা আমাদের এক্সপেরিমেন্ট গুলো সেট করব। তারপর আমরা কিভাবে মেক শিওর করব যে আমাদের স্যাম্পল গুলোর কোয়ালিটি বা ডেটা কোয়ালিটি, এক্সপেরিমেন্ট কোয়ালিটি ভালো, এবং আমরা যে ডেটা অ্যানালাইসিস গুলো করবো এটা রিপ্রোডিউসিবল হচ্ছে কিনা, বা এটার গুড স্ট্যাটিস্টিক্যাল রিগোরাস কিনা। তো স্ট্যাটিস্টিক্যাল এক্সপেরিমেন্ট ডিজাইনের ফান্ডামেন্টাল আসলে সব ফিল্ডেই ঘুরে ফিরে এক। ফার্স্ট অফ অল, আপনার আপনি যে এক্সপেরিমেন্টটা ডিজাইন করছেন এটা হাইপোথিসিস ডিফারেন্ট হতে পারে। যে আমি একটা হাইপোথিসিস আমার আছে যে আমি যদি এটা করি তাহলে ওটা হবে। তো এটা একটা হাইপোথিসিস। বা আমি যদি এই ড্রাগটা দেই তাহলে এই আমার যে মাউস মডেল আছে সেখানে আমি দেখব যে তার আহ, এই পাথওয়ের মেটাবলিক পাথওয়ে এই জিনগুলোর এক্সপ্রেশন বেড়ে যাবে। এটা একটা হাইপোথিসিস। তো এটা এক ধরনের এক্সপেরিমেন্ট হতে পারে। আরেক ধরনের হয় যে আমি জানি না আসলে কি হবে, আমি কাইন্ড অফ এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস করতে চাই যে দেখি কি হয়। তো এটাও আরেক ধরনের পাথ। অনেক ক্ষেত্রে কিছু এক্সপেরিমেন্ট আমরা আমাদের ফিল্ডে করে থাকি জাস্ট ওখানকার
ন্যাচারাল সিস্টেমটা একটু বোঝার জন্য যে আসলে কি হয়। আমরা হয়তো কিছু ছোটখাটো এক্সপেরিমেন্ট সেট করি জাস্ট দেখার জন্যে। তারপর ওটার উপর বেস করে যখন আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তখন আমরা আমাদের যে হাইপোথিসিসটা তৈরি করতে ইজিয়ার হয়। সেটার উপর বেস করে আমরা ফার্দার এক্সপেরিমেন্ট ডিজাইন করি। তো যে কোনো এক্সপেরিমেন্ট, এটা আপনি হতে পারে ব্যাকটেরিয়া কালচার, বা আপনার একটা মাউস মডেল বা ইনসেক্ট মডেল এক্সপেরিমেন্ট, বা আপনি হয়তো প্ল্যান্ট নিয়ে কাজ করছেন, প্ল্যান্ট মডেল নিয়ে কাজ করছেন, সেখানে আপনি বিভিন্ন ধরনের ইনোকুলেশন দিচ্ছেন, বা আপনি বিভিন্ন ড্রাগ টেস্ট করছেন, বা আপনি হয়তো মলিকুলার বায়োলজি কাজ করছেন, একটা সিম্পল জেল রান করছেন। সব ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা আমাদের দেখা যায় যে কিছু ভ্যারিয়েবল থাকে যেটাকে আমরা ম্যানিপুলেট করছি, আমরা একটা জিনিসকে চেঞ্জ করছি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলা হয়। আর এটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যে আমি এটা চেঞ্জ করার ফলে আমার এক্সপেরিমেন্টাল সিস্টেমে ঠিক কোন জিনিসটার পরিবর্তন হচ্ছে সেটা আমি মেজার করতে চাচ্ছি। এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এগুলো ছাড়াও প্রত্যেকটা এক্সপেরিমেন্টই কিছু কন্ট্রোল থাকা উচিত, এবং যদি আপনার এক্সপেরিমেন্টে কন্ট্রোল না থাকে তাহলে ইউ আর মেকিং মিস্টেক। ডেফিনেটলি এখানে আপনার পজিটিভ কন্ট্রোল, যে যেটা আমি জানি যে আমি যদি এই এই জিনিসটাতে এই ট্রিটমেন্টটা দেই তাহলে এই রেজাল্টটা আসবে, এটা পজিটিভ কন্ট্রোল। আর নেগেটিভ কন্ট্রোল হচ্ছে যদি আমি এখানে এই ট্রিটমেন্টটা দেই, এখানে কিছুই আসবে না, ফর এক্সাম্পল। তো আমার এক্সপেরিমেন্টে এই ভ্যারিয়েবল ঠিক মতো আছে কিনা, বা আমি বুঝতে পারছি কিনা অ্যাটলিস্ট যে এখানে এই ভ্যারিয়েবল গুলো আমি আসলে মেজার করতে চাচ্ছি। এখন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা যে সবসময় কোয়ালিটেটিভ হবে, বা এটার জন্য আমি একটা ভ্যালু পাবো নট নেসেসারি, এটা হয়তো প্রেজেন্স অ্যাবসেন্সও হতে পারে, বাট সেটাও একটা অবজারভেশন। এরপর চলে আসে হচ্ছে রেপ্লিকেশনের প্রশ্ন। ধরা যাক আমি একটা ট্রিটমেন্ট দিয়েছি, আমি দেখলাম যে একটা মাউসে আমি যদি এই ড্রাগটা এই ডোজে দিয়ে থাকি তাহলে এটাতে খুব সুন্দর একটা ড্রাগ রেসপন্স হচ্ছে। কিন্তু দেখা গেল যে আমার স্যাম্পল সাইজ হচ্ছে হয়তো ১, বা স্যাম্পল সাইজ ২। আমার হয়তো ১০টা ইঁদুর নিয়ে শুরু করেছি, কিন্তু আমার ৮টা ইঁদুর মারা গিয়েছে, আমার ২টা ইঁদুর আছে। ওইটার উপর বেস করে আমি বলছি যে আমি রেজাল্ট পেয়েছি। কিন্তু আহ, আসলে বায়োলজিক্যাল সিস্টেমগুলোতে এত বিভিন্ন ধরনের সোর্স থেকে এত বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন হয়, যে এত কম রেপ্লিকেশনে হয়তো আসলেই আমার ভ্যারিয়েবল, আমি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আমি দিয়েছি, আমি যে ট্রিটমেন্টটা দিয়েছি, এটা যে আসলে কাজ করছে এরকম কোনো গ্যারান্টি নাই। এটা হতে পারে যে এটা আসলে র্যান্ডমলি আমি হয়তো এই ফলাফলটা পেয়েছি। সো এখানে আমার এনাফ রেপ্লিকেশন আছে কিনা আমার ট্রিটমেন্টে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আমাদের সিস্টেমগুলোতে দেখা যায় ৩ তো অবশ্যই, বা ৫, বা আপনি যত বেশি রেপ্লিকেশন দিতে পারেন তত বেটার, এবং তত হচ্ছে আপনি আসলে আপনার ডেটার ট্রেন্ডের প্রতি কনফিডেন্ট থাকবেন। তারপর কাইন্ড অফ সিমিলার হচ্ছে স্যাম্পল সাইজ। এটা বিশেষ করে আমার মনে হয় যে আমরা যখন এক্সপ্লোরেটরি অ্যানালিসিস করি, ফর এক্সাম্পল আমরা হয়তো একটা জায়গাতে গেলাম এবং আমরা বিভিন্ন একটা লেটস আমরা একটা হসপিটালে গেলাম, সেখানে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্যাশেন্টের কাছে থেকে আমরা হয়তো কোনো একটা পার্টিকুলার ডিজিজ তার আছে কিনা এটার জন্য আমরা স্যাম্পল নিচ্ছি। আমার সেই প্যাশেন্টের স্যাম্পল সাইজ যথেষ্ট বড় কিনা, কারণ সবার হয়তো ওই ডিজিজটা আমি যেটা ডিটেক্ট করতে চাই, ডায়াগনোস করতে চাই, সেটা সবার থাকবে না। সো ঠিক কত বড় স্যাম্পল সাইজ দিলে আমার ওটার মধ্যে আহ, একটা ভালো স্ট্যাটিস্টিক্স করার জন্য ভালো ডেটা থাকার সম্ভাবনা আছে, এই অ্যানালাইসিসটা করে নিতে হবে আগে থেকেই। তারপর হয়তো আমরা পরবর্তীতে সেখান থেকে কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটিভ এক্সপেরিমেন্টে যাব। এবং একই সাথে যখন আমরা স্যাম্পল নিয়ে কথা বলছি, পাশাপাশি আমার এই স্যাম্পলগুলো আমি র্যান্ডমলি স্যাম্পল করছি কিনা এটা খুবই ইম্পর্টেন্ট। দেখা গেল যে আমি হয়তো আহ, একটা ডিজিজের ড্রাগ নিয়ে কাজ করছি, যেটা হয়তো আমি শুধুমাত্র লেটস সে ফর এক্সাম্পল নির্দিষ্ট একটা ডেমোগ্রাফিকের কাছ থেকে আমি স্যাম্পলটা করেছি। সেক্ষেত্রে আমি কিন্তু অলরেডি বায়াসড হয়ে গেলাম। আমার এই
ড্রাগটা হয়তো পার্টিকুলারলি ওই ডেমোগ্রাফিকের জন্য কাজ করতেছে বা কাজ করতেছে না, কিন্তু ইন জেনারেল যে আমার স্যাম্পলের ভ্যারিয়েশন বা আমার পপুলেশনের যে ভ্যারিয়েশন, সেটা কিন্তু আমার এই স্যাম্পল দিয়ে রিফ্লেক্ট নাও হতে পারে। তো এই ক্ষেত্রে আমার এক্সপেরিমেন্ট ডিজাইনটা অ্যাড র্যান্ডম কিনা এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যখন এক্সপেরিমেন্ট ডিজাইন ফান্ডামেন্টাল নিয়ে কথা বলি, তখন কিন্তু আসলে দেখা যায় যে ঠিক আছে, এটা ফান্ডামেন্টাল, পাশাপাশি আহ, এখানে বলে রাখা ভালো যে আপনি যেই ফিল্ডে আছেন সেই ফিল্ড অনুযায়ী প্রত্যেকটা ফিল্ডেরই কিছু দেখা যায় কিছু কমন প্র্যাকটিস থাকে। সেই কমন প্র্যাকটিস অনুযায়ী আপনাদের এক্সপেরিমেন্ট ডিজাইনটা কিন্তু একটু ভ্যারি করবে। সো আপনাকে এই ফ্রেমওয়ার্কটা মাথায় থাকবে অবশ্যই, বাট অবশ্যই এটাকে আপনি যে ফিল্ডে গবেষণা করছেন বা যে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছেন, সেখানে অলরেডি লেটস সে আমি বলবো যে গত 2-3 বছরের যে পাবলিশড রিসার্চ, সেখানে তারা কি ধরনের এক্সপেরিমেন্ট ডিজাইন রেখেছে এটা একটু স্টাডি করে আসাটা সাজেস্টেড। তো ধরা যাক আমরা মোটামুটি বেশ ভালো স্যাম্পল পেয়েছি, আমরা সিকোয়েন্সিং করতে চাই। আমি হচ্ছে ধরে নিচ্ছি যে আপনি নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং করবেন। আমি 2-3টা এক্সাম্পল দিব যেখানে আসলে এক্সপেকটেশন কি, ডিপেন্ডিং অন দিস পার্টিকুলার ফিল্ড। ফর এক্সাম্পল, হোল জিনোম সিকোয়েন্সিং। আমি যদি হোল জিনোম সিকোয়েন্সিং করতে চাই ব্যাকটেরিয়া বা ইউক্যারিওটিক সিস্টেমের, ডিপেন্ড করে যে আমি ঠিক কি ধরনের সিকোয়েন্সিং স্ট্র্যাটেজি ব্যবহার করছি। ফর এক্সাম্পল, যদি আমার শর্ট রিড হয়, তাহলে আমাদের এক ধরনের কভারেজ লাগবে। লং রিডের ক্ষেত্রে কভারেজটা হয়তো একটু না হলেও চলবে, বিশেষ করে যখন আমি শর্ট রিড এবং লং রিডটাকে কাপল করে একটা হাইব্রিড সিকোয়েন্সিং অ্যাপ্রোচে যাব। আবার সিকোয়েন্সিং করলাম, কিন্তু দেখা গেল যে আমার ডিএনএ বা আরএনএ ডিএনএ এর কোয়ালিটি হয়তো আসলে খারাপ। যদি আমার কোয়ালিটি খারাপ হয়, আহ, যদি বেশি ফ্র্যাগমেন্টেড হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে আমাদের রিড কোয়ালিটি হয়তো ভালো না। রিড কোয়ালিটি যদি ভালো না হয়ে থাকে, তাহলে কিন্তু আসলে আমাদের হোল জিনোম সিকোয়েন্সিং এর যে ডাউনস্ট্রিম পাইপলাইন, সেটা করে কোনো লাভ নাই, কারণ এখানে যে জিনোম আসবে ডিনোভো বা রেফারেন্স বেসড, এটার কোয়ালিটি অত হয়তো ভালো নাও হতে পারে। বিশেষ করে আমরা যখন ভ্যারিয়েন্ট কলিং করতে চাই, তখন কিন্তু রিডের কোয়ালিটি এবং হচ্ছে আমি এনাফ কভারেজ আছে কিনা কোনো একটা র্যান্ডম লোকেশনে, নাম্বার অফ রিডস, এটা অনেক গুরুত্বপূর্ণ কনসার্ন হয়ে যায়। কারণ যদি আমাদের কভারেজ কম থাকে, তাহলে হয়তো আমাদের ভ্যারিয়েন্ট কলগুলো দেখা যাবে একটা ফলস ভ্যারিয়েন্ট দিচ্ছে। তো হোল জিনোম সিকোয়েন্সিং করাটা রিলেটিভলি অনেক ক্ষেত্রেই স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু আরেকটা বেশ কমন এক্সপেরিমেন্ট আমরা সবাই করতে চাই, সেটা হচ্ছে আরএনএ সিক। আমরা হয়তো বিভিন্ন কন্ডিশনের মধ্যে বা বিভিন্ন ট্রিটমেন্টে জিনের এক্সপ্রেশনের কি কি ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন, সেটা আমরা দেখতে চাই। তো এখানেও সেম জিনিস, যেখানে আপনার গুড আরএনএ এক্সট্রাকশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আরএনএ দেখা যায় যদি আপনার এক্সট্রাকশনটা যদি ঠিক মতো না হয়, বা আপনি স্যাম্পলটা যদি যথাযথভাবে প্রিজার্ভ না করেন, লেটস সে 4 ডিগ্রি সেলসিয়াস বা ড্রাই আইসে বা লিকুইড নাইট্রোজেনে, তাহলে দেখা যাবে আয়রন খুব দ্রুত ডিগ্রেড করতে থাকে। তারপর আপনার যদি আয়রনের এক্সট্রাকশনে যদি আয়রনেস কন্টামিনেশন হয়, আয়রনে আপনি ভালো পাবেন না। তো এখানে ডেফিনেটলি গুড এক্সপেরিমেন্টাল প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি আপনার ভালো আয়রনের ইনপুট না থাকে, আপনি আসলে ভালো রেজাল্ট পাবেন না। এখানে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা স্যাম্পলের, সরি, প্রত্যেকটা কন্ডিশনে অ্যাটলিস্ট 3 বা তার চাইতে বেশি রেপ্লিকেশন আপনার আছে কিনা। যদিও আরএনএসিক রিলেটিভলি কস্টলি, কিন্তু যদি আমার এনাফ রেপ্লিকেশন না থাকে, তাহলে কিন্তু আমি যেই এক্সপ্রেশন ভ্যারিয়েশন পাবো, সেটা যে আহ, আসলেই আমার এই ট্রিটমেন্টের জন্য হচ্ছে, এটার জন্য স্ট্যাটিস্টিক্যালি দেখানোটা একটু টাফ হয়ে যায়। সাধারণত এ ধরনের এক্সপেরিমেন্ট আমরা কন্ট্রোল হিসাবে কি ব্যবহার করি, এখানে দেখা যায় যে আমরা কিছু হাউসকিপিং জিন বা কনজার্ভ জিনকে নিয়ে নেই, এবং সেটার কিউপিসিআর দিয়ে আমি দেখি যে আমার এক্সপ্রেশন লেভেলটা কত, এবং সেটাকে আমি আমার আরএনএসসিক এর সাথে
ম্যাচ করার চেষ্টা করি। এমনও হইতে পারে যে আসলে আপনার আরএনএ সিক করারই দরকার নাই। আপনার হয়তো আপনি যে এই যে জিনটা নিয়ে আপনার হাইপোথিস বেসড আপনি যেটা ধরছেন যে আপনার এই ড্রাগটা এই জিনকে বা এই সেট অফ জিনকে হাইলি এক্সপ্রেস করবে, এটা যদি আপনি আগে থেকেই হাইপোথিসিস করেন, তাহলে হয়তো আপনি কিউপিসিআর দিয়েই আসলে এই রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আরএনএ-সিকটা আসলে আপনার করার কোনো প্রয়োজনই ছিল না, এটা আপনার কাইন্ড অফ ওভার কিলিং হয়ে যাচ্ছে। অ্যাগেইন যদি আপনি আরএনএ-সিক করে থাকেন তাহলে হয়তো এখানেও আপনার গুড ডেপথ লাগবে। যদি আপনার যথেষ্ট গুড কোয়ালিটির আরএনএ থাকে তাহলে হয়তো দেখা যাবে যে আমাদের ২০ থেকে ৫০ মিলিয়ন রিডস পার স্যাম্পল ইজ গুড এনাফ। কিন্তু যদি আরএনএ আপনি যদি পার্টিকুলার একটু রেয়ার আরএনএ থাকে, আপনার যদি আরএনএ স্যাম্পলের মধ্যে আপনি যেটার প্রতি ইন্টারেস্টেড যদি অনেক কম হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে আমাদের আরো প্রচুর ডিপ সিকোয়েন্সিং করা লাগছে। সো আরেকটা এক্সপেরিমেন্ট বেশ কমন, সেটা হচ্ছে মেটাজিনোমিক্স। এটা আমরা করে থাকি যে কোনো একটা স্যাম কোনো একটা বিশেষ স্যাম্পলে কি কি ভ্যারিয়েন্ট আছে সেটা জানার জন্য মেটাজিনোমিক্স। এখানে বেশ কিছু আহ, বেশ কয়েক ধরনের আসলে মেটাজিনোমিক্স হয়। একটা হচ্ছে যে আমি শর্টডাউন সিকোয়েন্সিং করছি, যে হোল জিনোমের ভ্যারিয়েশনটা বোঝার চেষ্টা করছি, অথবা আমি পার্টিকুলার জিনের প্রতি বা পার্টিকুলার মার্কারের প্রতি ইন্টারেস্টেড। এটা হতে পারে 16S, ITS, 18S, এটসেট্রা। এক্ষেত্রে দেখা যায় যে আসলে আমাদের আহ, ভালো ডেপথ প্রয়োজন হয়, আদারওয়াইজ ঠিক সেটা এক্সাক্ট কমিউনিটির যে কমিউনিটিটা আমি বের করতে চাই, যে কমিউনিটি ক্যারেক্টারাইজ করতে চাই, এটার জন্য এনাফ নাও হতে পারে। এবং এখানে আসলে একটা কন্ট্রোল থাকা ভালো। ফর এক্সাম্পল আপনার নেগেটিভ কন্ট্রোল থাকা উচিত। এখানে আপনার একটা মক কমিউনিটি থাকা উচিত, যেখানে আপনি জানেন যে এই কমিউনিটির মধ্যে আসলে মেম্বারগুলো কে, কি কি এবং কি পরিমাণে আছে, সেই হিসাবে আপনি আপনার মেটাজিনোমিক্স সিকোয়েন্সিং থেকে পাচ্ছেন কিনা। তো এরকম করে প্রত্যেকটা আসলে এনজিএস মেথড নিয়ে আসলে বলা যায়। আমার এখানে মূল পয়েন্টটা হচ্ছে যে আপনি যে এক্সপেরিমেন্টটি করতে যাচ্ছেন সেটারই আসলে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো ফুলফিল না করলে ওটা আসলে ভালো এক্সপেরিমেন্ট হবে না। তো মুভিং ফরওয়ার্ড, বিফোর কনক্লুডিং, অ্যাগেইন আপনার এক্সপেরিমেন্ট ডিজাইনটা আপনার ফিল্ডের উপর ভ্যারি করবে। আপনার রিলেভেন্ট লিটারেচার তো যাওয়া উচিত, পাশাপাশি যদি আপনার পক্ষে পসিবল হয় ওই ফিল্ডের কোনো একজন এক্সপার্টের সাথে যদি সরাসরি কনসাল্ট করতে পারেন, এটা বেস্ট। আপনার সুপারভাইজার হতে পারে বা কোনো কলিগ হতে পারে, বা হচ্ছে আপনার ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটির কোনো এক্সপার্ট প্রফেসর হতে পারে। ফিল ফ্রি টু ইমেল দেম। মুভিং, আমি শেষ করার আগে একটা অ্যানাউন্সমেন্ট, যে জিনোবিবির একটা বায়োইনফরমেটিক্স ল্যাব রয়েছে। এটা এখানে আমাদের দুটো মোটামুটি পাওয়ারফুল ওয়ার্কস্টেশন রয়েছে। এটা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বা বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির অফিসে এটা আপাতত সেট করা রয়েছে আমাদের বায়োইনফরমেটিক্স ল্যাবটি। এবং এটা সামনের যেই পরে যে অ্যানাউন্সমেন্টটি আসবে, আশা করি যে জিনোবিবির রিসার্চ গ্র্যান্ট উইনাররা যদি তাদের রিসার্চ প্রয়োজন হয়, তারা হচ্ছে এই কর্পোরেশন ফ্যাসিলিটিসটা ব্যবহার করতে পারবেন। ডেফিনেটলি এখানে হয়তো কিছু পারমিশনের বিষয় থাকবে, বাট প্রিটি মাচ এটুকুই আমার স্লাইড ছিল। ধন্যবাদ সবাইকে, আমি এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ ডক্টর আরাফাত। খুব খুব চমৎকার ভাবে রিসার্চের যে এক্সপেরিমেন্টাল ডিজাইন বা তার যে কনসেপ্ট সেগুলো আমাদের সামনে শেয়ার করেছেন। তো আমরা মোটামুটি ডক্টর আরাফাতের আলোচনা থেকে বুঝতে পারছি যে আমাদের রিসার্চ যেই ধরনের ফরম্যাটই হোক না কেন, সেটা ইন ভিভো, ইন ভিট্রো কিংবা ইন সিলিকো, যেই ফরম্যাটে আমরা যাই না কেন, প্রতিটা রিসার্চেরই আসলে নির্দিষ্ট কোশ্চেন থাকে এবং সেই কোশ্চেনের আলোকে আসলে আমার রিসার্চ এক্সপেরিমেন্টের প্যাটার্নও ডিফারেন্ট হয়। এবং প্রতিটা রিসার্চের আসলে নানা ধরনের ফ্যাক্টর আছে, অর্থাৎ যাদেরকে আমরা বলছি ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের এগেনস্টে হয়তো আমাদের ডিজাইন গুলো ভ্যারি করবে, অর্থাৎ আমাকে প্রত্যেকটা রিসার্চ এক্সপেরিমেন্টকে কাস্টমাইজ করতে হবে। তো আমরা যখন রিসার্চ গ্র্যান্ট লিখবো, আমাদের রিসার্চ কোশ্চেনের সাথে অ্যালাইন করে রিসার্চের প্রপোজালের সেই এক্সপেরিমেন্টাল ডিজাইন করতে হবে, যেন যারা রিভিউয়াররা আছেন তারা যেন বুঝতে পারেন যে আমার এক্সপেরিমেন্ট ডিজাইনটা আসলে ফিজিবল হচ্ছে এবং সেটা কোয়াইট অ্যালাইন্ড উইথ মাই রিসার্চ প্রপোজাল।
তো ডক্টর আরাফাতের প্রেজেন্টেশন এবং সেই সাথে যদি আমরা ডক্টর সাবরিনা মরিয়ম ইলিয়াসের প্রেজেন্টেশনটাকে যোগ করি, দুজনের প্রেজেন্টেশন মিলে মোটামুটি আমরা একটা ওয়াইডার আন্ডারস্ট্যান্ডিং এ যেতে পেরেছি যে একটা রিসার্চ প্রপোজাল, বিশেষ করে রিসার্চ গ্র্যান্ট রাইটিং এর আসলে কি কি ধরনের পার্সপেক্টিভ থাকে, সেগুলো আমরা কি কি ধরনের কোশ্চেনের অ্যান্সার দিতে হয় এবং কোন কোন জায়গাগুলোকে আসলে আমাদের ফোকাস করতে হয়।